সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার। লক্ষ্মীবারের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। স্নান সেরে চলে এসেছি একটু ফুলের আশায় ছাদে। এসে দেখি একটা জবা ফুল ফুটেছে। আগের দিনই দেখে গেছিলাম যে কুড়ি এসছে, তো সেই কারণেই এসেছিলাম। কিন্তু ওই যে বললাম, ছাদের এবার বেহাল অবস্থা। একটাও গাছ নতুন করে লাগাতেও পারিনি, আর টব বা মাটি কিছুরই ভালোভাবে ব্যবস্থা করতে পারিনি। যেটুকু যা পুরোনো গাছ ছিল সেই গাছগুলোতে যা দু একটা ফুল দিচ্ছে। আর এই যে খামারে আমি বাপ্পার গলার আওয়াজ পাচ্ছি, কারণ ও খামারেই রয়েছে। আজকে বাকি ধানটুকু গোলায় তুললেই হয়ে যাবে ধানের কাজ শেষ। তো চলো, এই দেখতে দেখতেই ভাবছি গিয়ে পুজোটা একটু যদি মিটিয়ে নিতে পারি আমিও একটু যেতে পারবো, কারণ রাতুল এখনো ঘুমাচ্ছে। আর এই করবী গাছটা বেশ কিছুদিন হয়ে গেল, ফুলের কিন্তু দেখা নেই। একটাই জবা ফুল পেলাম আর দুটো গাঁদা ফুল তুললাম। তো এই দিয়ে যাই হোক একটু পুজো দেওয়া যাবে, অসুবিধা নেই। যেদিন যেমন পাই সেদিন তেমনই দিই। আর ওদিকে বন্দনা কিছুটা ফুলের ব্যবস্থা করে দিয়েছে, তো সেই কারণেই একটু মনটা খুশি আছে। কারণ ফুল দিয়ে পুজো দিতে পারলে না মনটাও শান্ত হয়ে যায় বা মনটাও ভালো লাগে। তো না পেলে সব দিন আর কি করব বলো। চলো, আর বেশি কথা না বলে ঝটপট করে পুজোটা সেরে নিয়ে বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাগান মানে খামার বাড়ি, বাগানের ভিতর দিয়ে যাব বলতে পারো। আর এই জায়গাগুলো তো আমার বেশ পছন্দের, কারণ আমার এরকম বাগান, নিস্তব্ধতার পরিবেশ বেশ ভালো লাগে। এদিকে খামারে এসে দেখছি আমার বরমশাইয়ের কফি পিপাসা পেয়েছে, তাই বলে কি চলো, আমি তো এই বাড়ি যাচ্ছিলাম, কফি খেয়ে আর কিছু খাবার খেয়ে একেবারে আবারও খামারে আসবো, কারণ খামারে এখন বেশ কিছুক্ষণ কাজ রয়েছে। তো আমি ওকে এটাই বলছিলাম যে আমি না এলে তোমার আর কফি টেস্টটা পেতো না। তো যাই হোক চলো, হয়তো বা রাতুলও এতক্ষণে উঠে যাবে, তবে এসে একটু বসতে পারলে মনটা ভালো লাগতো। সেটা আর হলো না। তো যদি দুপুরের দিকে আমার কাজবাজ শেষ হয়ে যায় তাহলে এসে একটু দাঁড়াতে পারবো। ওই যে বললাম বন্ধুরা, ভালো লাগা, এক একটা মানুষের এক এক রকম ভালো লাগা থাকে। তো আমারও এইরকম বাগানের মধ্যে হাঁটতে, বেড়াতে, ঘুরতে বেশ ভালো লাগে। অবশ্যই বন্ধুরা, বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, না হলে ভীষণ ভয় পাই। তো চলো, চলে এলাম কফি বসাতে। আর বাপ্পা ওদিকে হাঁক দিচ্ছে আজকে দুপুরে কি রান্না বান্না। এদিকে এসে দেখি রাতুল উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছে, তাই ঝটপট করে একটু কফি বানিয়ে আমরা চারজনেই খাবো। তো রাতুল বলছে যে এখন এই বিস্কিট আমি খাবো না। আমি বললাম না, এই বিস্কিটই খা, কারণ আজকে জলখাবারে সেরকম কিছুই আয়োজন করব না, কারণ 10টা 10 অলরেডি বেজে গেছে। এরপরে একটু পরে জলখাবার খেয়ে না মোটে খিদে পায় না। আর এদিকে আমি রান্নাবান্না কিছুটা গুছিয়ে রেখেছি, কারণ খুব একটা চাপের মানে হিজিবিজি রান্না নয় বলা যেতে পারে, মানে অনেক পদের রান্না নয় এটা বলা যেতে পারে। তো সেই রান্নাবান্না একটু পরে বসালেও হবে। আর শীতকালের বেলা আগেই বলেছি একটু দেরি করেই আমি রান্না বসানোর চেষ্টা করি। তো এদিকে চলে এসেছি আবারও আমি খামার বাড়ির উদ্দেশ্যে। মন টানছে জানো তো, তার উপরে বাপ্পা রয়েছে এখানে। তো মনে হচ্ছে সময় আর সুযোগ যখন দুটোই একসাথে হয়েছে, কেন আমিও একটু সময় কাটাবো না, তাই না বন্ধুরা? চলো যাওয়া যাক। আর এই জায়গাটি ভারী ফাঁকা ফাঁকা লাগে জানো তো আসলেই, কারণ কিছুদিন আগে অবধি কয়েকটা লোকেরও সমাগম ছিল। কি বলতো বন্ধুরা, অভ্যেস কিন্তু মানুষের শূন্যতার উপলব্ধি করায়, কিন্তু সেই অভ্যেসই আবার পরিপূর্ণতার উপলব্ধিও করায়। এই হলো জীবন। চলো তাহলে একটু কাছাকাছি গিয়ে তোমাদের দেখাই। ধান সব বস্তায় ভরা হয়ে গেছে, এবার এখান থেকে গোলায় তুললেই হয়ে যাবে ধানের কাজ এবছরের মতো। আর এদিকে কার্তিক কাকু, আমি আর বাপ্পা কিছু গল্পগুজব করছি। আর এই যে আমার বরটি সব সময় ব্যস্ত মানুষ। আর এদিকে এরা এখন একটু রেস্ট নিচ্ছে, জল টল খাচ্ছে, না খাবার দাবার খেয়ে এসছে, আবারও দুপুরে একেবারে ফিরবে বলেছে। তো এদিকে একটু গল্পগুজব করছে ওরা, কারণ সামনে যে আলুর সিজন রয়েছে, মানে আলু বসানোর, সেই আলু বসানোর কথোপকথন চলছে। আর আমি কার্তিক কাকুদের বলছিলাম এবারে কিন্তু এই ধান আলু শেষ হলে এই কাজটা তোমরা কিন্তু এই গোয়াল ঘরের এই সামনের দিকটা থেকে ভিতর দিকটা পুরোটা সুন্দরভাবে রিপেয়ার করে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে করে ফেলবে, আর বাইরের দিকটা আর ফাঁকা রাখবো না। এই সব বিষয়েই একটু আলোচনা হচ্ছিল। কিন্তু ওই যে এর আগের বারও বলেছিলাম জানো তো, কিন্তু কাজও শেষ হয় আর সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায়। তাই আমি বলছি দাঁড়াও আজকে একটু কলঘরের ভিতরটা গিয়ে দেখবো।
আর জানো তো বন্ধুরা, যেখানে যে মানুষটি থাকে বা যেখানে যে প্রাণীটির নাম অনুসারে সেই জায়গাটি করা হয়, সেটা তার নামেই সংরক্ষণ করা থাকে। এই যে যেমন দেখো, গোয়ালঘর বলছি, গোয়ালঘরে গরু থাকে। হ্যাঁ বন্ধুরা, কোনো এককালে এখানেও গরু ছিল, কিন্তু আমি এসে থেকে যদিও সেই জিনিসটির একটু আধটু ছিটেফোঁটাও দেখিনি, শুধু নামটুকু শুনেছি। তো সেই অনুসারে গোয়ালঘর বলা যেতে পারে। এগুলোই আমাদের সাংসারিক জীবনের এক একটা নাম বলা যেতে পারে। এক এক জায়গায় এক এক মানুষের এক এক প্রাণীর নির্দিষ্ট স্থান এবং নামকরণ করা হয়েছে। আর রাতুলকে আমি তাই বলছিলাম, রাতুল, সব কাজ ধীরে ধীরে শিখে রাখা ভালো। জীবন মানুষকে কোন পরিস্থিতির মুখোমুখি করে কেউ বলতে পারে না, তার জন্য সবটুকু কাজ শিখে রাখবি। এই কাজটা আমার, এই কাজটা তোমার, কাজের ভেদাভেদ কখনো করবি না। কারণ মানুষ সুস্থ থাকলে, স্বাভাবিক থাকলে যে কোনো কাজ ইচ্ছে অনুসারে করা যায়। তো সেটাই আমি রাতুলকে শেখাচ্ছিলাম আর বলছিলাম, কর তো দেখি বাবা, এই কাজটুকু কেমন পারিস। ওর বাবাও যদিও বলছিল, তবে ওর বাবার একটু আপত্তি ছিল যখন আমি বললাম যে সব কাজ শিখে রাখা ভালো, যে রাতুল এই কাজগুলো শিখবে। আমি বাপ্পাকে বলেছি, হ্যাঁ নিশ্চয়ই শিখবে, কেন নয়। কাজ, পরিস্থিতি মানুষকে কোন দিশা দেখায় সেটা কিন্তু আমরা কেউ জানি না। কাজ ওর এটা পছন্দের কাজ বা পেশার কাজ নাই হতে পারে, কিন্তু শেখার কাজ শেষ নেই, কারণ আমাদের শেখার শেষ নেই। আমার তো এটাই মনে হয় বন্ধুরা, যে তোমার পেশা যাই হোক না কেন, সর্বগুণ সম্পন্ন হতেই হবে। আর যে কোনো কাজের ক্ষেত্রে সম্মান দেখানো উচিত, সেটা মাঠে ঘাটের কাজই বলো বা অফিস কাচারির কাজই বলো বা ব্যবসাপত্রের কাজই বলো। আর এদিকে দেখো, কিছুটা নিম পাতা আমার প্রয়োজন ছিল, পুটিয়াকে বলতে গেলাম, উনি তাড়াতাড়ি করে আমায় নিম ডালটা ঝুঁকিয়ে ভেঙে দিলেন। তো বললেনও এই নিম ডাল থেকে কিছুটা কচি কচি নিম পাতা আজকে ভাজবে। তো আমি বললাম, না আজকে আর না, আগামীকালকে ভেজে দেব। আর এই যে দেখো, এই নিম পাতাগুলো আমি কিছু প্রয়োজনের জন্য নিয়েছি, কিছু কাজে লাগবে আমার, সেই কারণে আমি নিয়েছি। অবশ্যই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে নিম পাতা, অ্যাকচুয়ালি আমি এতগুলো নিম পাতা কী কাজের জন্য নিয়ে যাচ্ছি। আর এদিকে কার্তিক কাকুদের মাথায় টুপটাপ করে বস্তা তুলে দিচ্ছে, আর বাপ্পা আবার শিখিয়ে দিতে যাচ্ছে। রাতুল বলে কি, আমি ঠিক পারবো বাবা, তুমি দেখে রাখো। আমার এটাই ভালো লাগে জানো তো বন্ধুরা, যে রাতুলের সব জিনিসে একটা আগ্রহ রয়েছে। এই জিনিসের তুলনা নেই গো। শুধু সোফা নয় জানিস, ওটা স্বর্গ। এটাকে বলে স্বর্গ। কি বলে? তুমি একবার মুখটা দেখাও, একটা স্টিল ছবি নিয়ে নি, মুখটা দেখাও তো। মুখ দেখা যাচ্ছে না, এইখান থেকে নি, এইখান থেকে হাস। বাবার সাথে আদর খাওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, অনেকটা পরিমাণে আমি ক্লিন স্প্রে বানাতে পারবো, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেশ কিছুদিন হলো স্প্রেটা শেষ হয়ে গেছে, আজ বানাবো কাল বানাবো বলে সেটার হয়ে উঠছে না। আর এদিকে দেখো, রাতুল ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এখানে খুব রোদ রয়েছে, তার উপর যা একটু কাজকর্ম করছে, তো সেই কারণে আমি বলছি সোয়েটারটা খুলে দে, আমি নিয়ে যাই। কিন্তু ও বলে কি, না তুমি যাবে না, একটু বসো, আমরা বরং একসাথেই যাব। কিন্তু ওই যে যতটুকুই রান্না করি না কেন, রান্নাটার চাপ তো মাথার মধ্যে রয়েছে না। আর বাড়িটা খোলা আছে, মানে দরজাটা ঠেসিয়ে দিয়ে এসেছি, সেই জন্য একটু মনটা পড়ে আছে বলা যেতে পারে। তো চলো এবারে একটু গোয়ালঘরের ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। অনেক দিন পর আবারও এই গোয়ালঘরের ভিতরে ঢুকলাম। আর গোয়ালঘরের ভিতরে ঢুকেই দুজন মানুষের কথা ভীষণ মনে পড়ছে, জয়ন্ত আর লায়লা। ওরা দুজন আমাদের এই ঘরেই থাকতো, তো আমাদের এই মাঠের কাজকর্ম দেখাশোনা করতো। যে কোনো হেল্প করতে বললে বাড়ির কোনো কাজেও হেল্প করেছে আমাদের। একবার মিনিটাই থেকে জল উঠছিল না জানো তো, তো তখন জয়ন্ত প্রচুর জল তুলে তুলে বয়ে নিয়ে এসে দিয়ে আমাদের প্রচুর হেল্প করেছে। তো কি বলবো বন্ধুরা, সেই ছেলেটি আর এই পৃথিবীতেই নেই জানো তো। তো যাই হোক, খুব মনে পড়ছে তাদের কথা। তারা এখান থেকে চলে গেছিল অনেক দিন আগেই, তারপরে ফোনে যোগাযোগ ছিল। একদিন হঠাৎ করে খবর পাই, ওর বউ ফোন করে বাপ্পাকে বলে যে জয়ন্তর এই হয়েছে,
নদীতে মাছ ধরতে গিয়ে যাই হোক কোনো প্রকারে তলিয়ে গেছিল। তো খুবই দুঃখজনক কথা, তবে ওদের খুব মিস করি জানো বন্ধুরা। তো সেই সব কথাই বাপ্পার সাথে একটু হচ্ছিল। আর ও এখনও এখানে বসে থাকবে এই ধানটুকু আতপ চাল করার জন্য। তো সেই মুঠি বেঁধে বস্তায় রেখে দেওয়া হয়েছে। তো এবারে ভাবছি আমি বাড়ির দিকে এগোবই। রাতুল যতই বলুক না কেন, ওর জন্য অপেক্ষা করতে গেলে না ও তো গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আমায় রান্নার কাজটা একাই সামলাতে হবে। তো সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো। এসেই চলে এলাম আগে চালটা দিয়ে ভাতটা বসিয়ে দেবো আর কি। তো ভাতটা রোজই বেশি হচ্ছে, তাই ভাবছি পুরোপুরি সমান সমান করে এই স্টিলের কাপটার 2 কাপই নেব। একটু বেশি হবে না, তাতে একটু কম হয় সেও ভালো, কারণ রোজ বকাটা আমাকেই খেতে হচ্ছে, বা যে ভাতটা বেড়ে যাচ্ছে সেটাও আমাকে খেতে হচ্ছে। তার ফলস্বরূপ আমি আরও মুটিয়ে যাচ্ছি। সেটা কিন্তু কোনো মতেই করা সম্ভব নয়, কারণ অনেক কষ্টে অনেক ডায়েটের ফলাফল আজকের এই আমি। তো চলো এদিকে ভাতটার চালটা আমি ধুয়ে নিই, এদিকে বাপ্পাও বাড়ি চলে এসছে। আর দেখো আমাদের খাওয়ার আলু চলে এসেছে, কারণ অনেক দিন যাবৎ আলুগুলো খুব শুকিয়ে গেছিলো। সেই শুকনো আলু কিভাবে খেয়েছি তোমরা দেখেছো। সেই আলুর দরুন আজকেই শেষ। এইভাবে আলু ভাজা খেতে বেশ লাগে, কিন্তু কলাইয়ের ডাল দিয়ে বেশি ভাল লাগে। আজকে যদিও সেটা হবে না, তো পোস্ত ছিটিয়ে ভেজেছি। এটা যদি মুড়ি দিয়ে খাই না, তাহলে শুধু একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস। আর এখানে অমলেটটা বানাতে দিয়েছি, 3টে অমলেটই একসাথে বানিয়েছি। আর বাপ্পার দিকটা আর আমার দিকটা অল্প একটু লঙ্কা দিয়েছি, কারণ রাতুল যেটুকু যা ঝাল খায় না, কাঁচা লঙ্কার এই টুকরো মুখে পড়লে বেচারি একদমই খেতে পারে না, কারণ ও খুব একটা ঝাল বেশি খেতে পারে না। তো সেই কারণে এভাবে টুকরো টুকরো করে কেটে ভেজে নিয়ে চলো দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।